শুনছেন সবসময় ভূত টেল অব তুর্য। সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আজ এপিসোড 60। দেখতে দেখতে আমরা আমাদের 60তম এপিসোডে চলে এসেছি। আজ উপহার দিতে চলেছি আপনাদেরকে বাঘ নাকি জিন। আজকের ঘটনাটি একটি স্পেশাল ঘটনা বলা যেতেই পারে। ঘটনাটি একটি চিড়িয়াখানার একজন কর্মীর সাথে ঘটা একটি ঘটনা। আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব। তার আগে বলে দিতে চাই, আপনারা ইউটিউবে শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ফেসবুকে শুনলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস www.bhootstalefturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। যাই হোক, চলে যাচ্ছি আজকের ঘটনায়। বাঘ নাকি জিন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভদ্রলোক আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করেছেন। বাংলাদেশের একটি স্বনামধন্য চিড়িয়াখানার এক্স সার্ভেন্ট ছিলেন তিনি। অর্থাৎ তিনি এখন আর সেই চিড়িয়াখানাতে কাজ করছেন না। তিনি মূলত হাতির মাহুত ছিলেন, এবং বলে রাখা ভালো, তিনি তার কর্মজীবনের শুরুতে যখন তিনি চিড়িয়াখানায় ঢোকেননি, তখন দূর দূরান্তে বিভিন্ন সার্কাস প্যান্ডেলে হাতির মাহুতের কাজ করতেন। ঘটনাটি একেবারেই অন্যরকম। আজ যে লোকের ঘটনা শেয়ার করছি, লোকটির বয়স আনুমানিক 60 থেকে 65 হবে। তিনি তার এই পশু এবং বন্য জীব জন্তুদের প্রতি আকৃষ্ট হওয়াকে প্রফেশনে বদলে দেন যখন তার বয়স মাত্র 18 কি 20। অর্থাৎ বুঝতেই পারছেন, দীর্ঘদিন তিনি এই বন্য জীবজন্তু নিয়ে কাজ করেছেন। হাতির মাহুত হিসেবে কাজ করার আগে তিনি ছিলেন কিছু বন্য বাদর এবং বানরের খেলা দেখানোর মতো একটি কাজের সাথে। তারপর দীর্ঘদিন কাটান বিভিন্ন সার্কাস প্যান্ডেলে হাতির মাহুত এবং অন্যান্য হিংস্র হায়েনা, বাঘ এবং সিংহ ইত্যাদি প্রাণীর তদারকি এবং কৌশল শিক্ষণে। এরপর একটা সময় তিনি পাকাপাকিভাবে একটি স্বনামধন্য চিড়িয়াখানাতে দায়িত্ব নেন রয়্যাল বেঙ্গল টাইগারের, যেখান থেকেই উৎপত্তি আজকের এই ঘটনার। বাঘ নাকি জিন। ঘটনার শুরু 2010 সালের দিকে। ভদ্রলোক তখন ভারতের কর্ণাটকে রয়েছেন একটি ইন্টারন্যাশনাল অ্যানিমাল সেরেমনিতে, যেখানে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলেন, এবং তার সাথে ছিল দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমি জানি এই বাঘটি আপনারা সকলেই চেনেন, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনার শুরু হয় ঠিক ভারতের কর্ণাটকে থাকা অবস্থায় আজ থেকে 14 বছর আগের এক রাতে। ভারতে যেদিন তার এই সেরেমনিতে শো উপস্থাপন করা হয়ে গেল, সেদিন রাত আনুমানিক 12টা কিংবা 12:30। তিনি যখন বাঘটিকে একটি সুরক্ষিত খাঁচায় রেখে বাঘের খাবার পৌঁছে দিয়ে নিজের কক্ষে আসলেন বিশ্রাম করবেন বলে, ঠিক সেই সময় তিনি লক্ষ্য করলেন তার দরজায় কে যেন কড়া নাড়ছে। ঘটনাটি খুবই স্বাভাবিক। তিনি দরজা খুললেন এবং অবাক হলেন
দরজার ওপাশে কেউই ছিল না। তিনি দরজা আটকে দিলেন এবং দরজা আটকে তার পোশাক পাল্টাতে শুরু করলেন এবং ঠিক একই রকম ভাবে আবারও দরজায় কড়া নাড়া হলো। তিনি দরজাটি খুললেন এবং এবারেও কাউকেই দেখতে পেলেন না এবং এবারে তিনি দরজাটি খোলাই রাখলেন। এরপর আচমকা তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি ঘুরে বেড়াচ্ছে। এটি ছিল একেবারেই অসম্ভব, কারণ তিনি নিজে হাতে সেই বাঘের কেজটি অর্থাৎ বাঘের খাঁচাটি বন্ধ করেছেন এবং এই কেজের তালা তিনি নিজে লক করেছেন এবং চাবিটিও তার নিজের কাছে। এটা কিভাবে সম্ভব? কেউ যদি চাবি দিয়ে এই কেজের তালাটি না খোলে তাহলে কোনোভাবেই এই বাঘটির তার কক্ষে আসার কথা নয়। তিনি বাঘটিকে কৌশলে সাথে করে নিয়ে গেলেন। তিনি যেহেতু বাঘটিকে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করছেন এবং বাঘটি মোটামুটি তার পোষ্যই বলা যেতে পারে, তাই বাঘটি তার জন্যে খুব বেশি ভয়ের উদ্রেক ঘটায় না। কিন্তু ভয়ের উদ্রেক না ঘটালেও কৌতূহলের উদ্রেক কিন্তু চূড়ান্ত রকম ভাবেই ঘটিয়েছিল। তিনি বাঘের খাঁচাটির কাছে গেলেন এবং বেশ আশ্চর্য হয়ে গেলেন যে বাঘের খাঁচাটিতে একই রকম ভাবে তালা লাগানো রয়েছে, কিন্তু বাঘটি ভিতরে নেই, বাঘটি তার সাথে বাইরে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক চাবি দিয়ে তালাটি খুললেন এবং বাঘের কেজের মধ্যে বাঘটিকে আবারও রেখে পুনরায় তালা দিলেন এবং কর্ণাটকের সেই প্রোগ্রামের যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে বিশেষভাবে কথা বললেন এবং আরও একটি তালা দেওয়ার ব্যবস্থা করলেন এবং তারপর তিনি তার রুমে চলে আসলেন। তিনি ভাবলেন ভুলে হয়তোবা হতেও পারে এবং তিনি বিষয়টি মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন এবং সারাদিন অনেক খাটাখাটনির কারণে তিনি ঘুমিয়েও পড়লেন আর ঘুমের মধ্যে খুব অদ্ভুত রকমের একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তিনি রাঙামাটি বা চট্টগ্রামের কোনো এক পাহাড়ি উপত্যকায় রয়েছেন। তার পরনে খুবই ক্ষুদ্র পোশাক এবং সময়টি একেবারে সন্ধ্যার মতো কোনো একটি সময়। তিনি পাহাড়ের একটি চূড়ায় বসে আছেন এবং তার সামনে অজস্র রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বসে রয়েছে এবং তার মনে হয় বাঘগুলি যেন তাকে কুর্নিশ জানাচ্ছে। এবং এতটুকু দেখার পরেই সুলাইমান সাহেব, ছদ্মনাম ব্যবহার করছি, সুলাইমান সাহেব একেবারে চমকে ঘুম ভেঙে উঠে পড়েন। ঘড়ির দিকে চোখ দিলে দেখতে পান রাত তখন 3:30 বাজে। বাকি রাতটুকু সুলাইমান সাহেবের আর ঘুম হয় না। 2 দিন বাদেই কর্ণাটক থেকে সেই রয়্যাল বেঙ্গল টাইগার সহ তিনি প্রত্যর্পণ করেন ঢাকা, বাংলাদেশে। এরপর মোটামুটি সপ্তাহখানেক সবকিছু স্বাভাবিকই ছিল। তিনি চিড়িয়াখানাতে কাজ করছিলেন। হঠাৎ করে বায়না এলো এক বড় সার্কাস পার্টির এবং সেই সার্কাসে তাকে যেতে হবে 1 মাসের জন্য এবং এই বাঘটিকে নিয়ে যেতে হবে। সুলাইমান সাহেব মোটা অঙ্কের টাকা অফার পেয়ে কোনোভাবেই না করলেন না, কারণ টাকাটি তার কাছে খুবই প্রয়োজন ছিল সেই মুহূর্তে। তিনি রাজি হয়ে গেলেন এবং সেই সার্কাস পার্টিটি ছিল চিটাগাংয়ের একটি হিল ট্র্যাক রিসর্টে এবং সেখানে সার্কাস শুরু হয়ে গেল এবং 1 মাস তিনি সেখানে অবস্থান করলেন এবং এই সার্কাসের 1 মাসের মধ্যে তিনি আর কোনো স্বপ্ন বা তার সাথে কোনো অদ্ভুতুরে ঘটনাও আর ঘটেনি। কিন্তু যেদিন চিটাগাংয়ের সেই রিসর্টের সার্কাসটি শেষ হচ্ছিল সেদিন রাতে
তার সাথে ঘটল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি, যেটি ঘটেছিল ভারতের কর্ণাটকে। রাত 2:30টার সময় যখন শো শেষ হয়ে গেল, তখন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার, উল্লেখ করতে ভুলে গিয়েছি বাঘটির নাম ছিল নবাব। নবাবকে কেজে ভরে রেখে লক করে তিনি তার কক্ষে আসেন ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য। ঠিক একই রকমভাবে তিনি তার পোশাক বদলাতে থাকেন এবং তিনি যে ঘরটিতে ছিলেন সেই তাঁবুতে কে এসে যেন নক করল। তিনি জিজ্ঞেস করলেন, কে ওখানে? কোনো সাড়া পেলেন না। তিনি দরজা খুললেন, কাউকে দেখতে পেলেন না। তিনি দরজাটি লাগিয়ে দিলেন এবং পরক্ষণেই আবারও দরজাটি কেউ যেন নক করল। তিনি আবারও দরজা খুললেন এবং কাউকেই দেখতে পেলেন না। আর তিনি দরজাটি এবার খোলাই রাখলেন। বুঝতেই পারছেন, ঠিক পর মুহূর্তেই তিনি দেখলেন তার ঘরের মধ্যে, তার রুমের মধ্যে সেই নবাব হেঁটে বেড়াচ্ছে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। একেবারে কর্ণাটকের সেই ঘটনার মতো পুনরাবৃত্তি। সুলাইমান সাহেব বেশ বিস্মিত হলেন এবং ঠিক আগের বারের মতোই গিয়ে দেখলেন কেসটিতে ঠিকই তালা ঝুলছে, কিন্তু ভেতরে কোনো বাঘ ছিল না। তিনি পুনরায় লকটি খুললেন এবং বাঘটিকে সেখানে রেখে আবারও লক করে দিলেন। এবং এই ঘটনাটি তাকে বেশ ভাবাচ্ছিল। প্রায় 2 মাস পর তার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এমনিতেই এবার তার স্পষ্ট মনে আছে তিনি ঠিকই তালাটি লাগিয়েছিলেন। তাহলে আপনা আপনি তালা খুলে বাঘটি বের হলো কি করে? এবং এই চাবিটির ডুপ্লিকেট কারোর কাছেই নেই, শুধুমাত্র তার কাছেই আছে। তাহলে কিভাবে সম্ভব? সুলাইমান সাহেবের মাথায় কোনোভাবেই এই অঙ্কের সমাধান আসে না। তিনি ঢাকায় ফেরত এলেন এবং সপ্তাহখানেক গেল। ঠিক 1 সপ্তাহ পর আবারও তিনি সেই একই স্বপ্ন দেখলেন, তবে এবারে লোকেশনটা ভিন্ন। এবারে তিনি দেখতে পেলেন তিনি বসে আছেন কোনো সাগর পাড়ে, তার আশেপাশে ঝাউবন এবং তার পরনে খুবই ক্ষুদ্র পোশাক, এবং সেই পোশাকটি অনেকটা মনে হয় যেন বাঘের চামড়া। আর তার আশেপাশে সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে কমপক্ষে 20-30টি রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সবার সামনে দাঁড়িয়ে আছে নবাব। আর বাঘগুলি সব মিলে যেন তাকে কুর্নিশ করছে, এবং এটি দেখেই আচমকা তার ঘুম ভেঙে যায়। এর পরের ঘটনা, তার স্বপ্ন দেখার ঠিক 2-3 দিনের মাথায় তিনি একটা বড়সড় বায়না পেলেন গুলশানে একজন বিজনেস টাইকুনের বাসার পার্টিতে। সেখানে সেই ব্যবসায়ী অধিপতির একমাত্র কন্যার অনেক শখ হয়েছে সরাসরি বাঘ দেখবে, অন্য কোনো বাঘ নয়, রয়্যাল বেঙ্গল টাইগার। এবং মোটা অঙ্কের বিনিময়ে সুলাইমান সাহেব চিড়িয়াখানা কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে বাঘটিকে খুব গোপনে সিক্রেট ভাবে নিয়ে গেলেন সেই ব্যবসায়ীর বাড়িতে গুলশান। এবং রাত তখন আনুমানিক 12টার কাছাকাছি। তিনি বাঘটিকে কেস থেকে উন্মুক্ত করে বাঘটির গলায় থাকা চেইন নিজের হাতে ধরে তিনি যখন পার্টিতে হাঁটছিলেন এবং বাঘটি প্রদর্শন করাচ্ছিলেন, তখনই ঘটল এক আচমকা রোমহর্ষক ঘটনা, যেই ঘটনার কারণে তার ঠিক জেলও হতে পারত, কিন্তু তার ভাগ্য সেদিন তার পক্ষে ছিল বলেই ঠিক অঘটনটি থেকে তিনি কোনো মতে বেঁচেছিলেন। তিনি যখন নবাবের গলায় থাকা শিকলটি ধরে হাঁটছিলেন, আচমকায় নবাব কোনো কিছু দেখে চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়ে এবং বেমালুম সেই ব্যবসায়ী অধিপতির উপরেই আক্রমণ করে বসে, এবং কোনো মতে এই বিশাল গরুর মতো সাইজের নবাবকে সুলাইমান সাহেব বাগে নিয়ে আসেন এবং দ্রুত কেজের মধ্যে পুরে দেন।
নবাব ছিল খুবই শান্তশিষ্ট এবং ভদ্র একটি বাঘ। বিনা কারণে সে গর্জনও করত না। তার পিঠের ওপর যে কেউ যদি শুয়েও থাকতো তবুও সে এতটুকু পরিমাণ রাগ করত না। কিন্তু এই নবাব কেন সেদিন এরকম বিচিত্র আচরণ করলেন সুলাইমান সাহেব বুঝে পান না। সেই বাসা থেকে সিক্রেটলি ভোর 4:30টার সময় যখন বাঘসহ সুলাইমান সাহেবকে আবারও চিড়িয়াখানায় কনফ্রন্ট করা হলো, তখন কেস সহ নবাবকে তিনি সুন্দর মতো লক করে রেখে নিজের ঘরে এলেন এবং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রথমে তার দরজায় নক, তিনি দরজা খুললেন না, কারণ তার মনে হচ্ছিল আজও বোধহয় তার সাথে পূর্বের 2 বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু পরের বার আর নক পড়েনি। সরাসরি লক থাকা দরজার মধ্যেই তিনি দেখলেন তার ঘরের মধ্যে পায়চারি করছে নবাব। তিনি বিস্ময়ে ফেটে পড়লেন, কারণ এবার তার দরজা সম্পূর্ণরূপে বন্ধ। ঘরে প্রবেশের আর ভেন্টিলেটরটি বাদে আর কোনো অপশনই নেই। এই সরু ভেন্টিলেটর যেটি দিয়ে কিনা একটি বেড়ালও প্রবেশ করতে পারবে না। কি করে এত বড় কিং সাইজের নবাব তার সামনেই ঘুরে বেড়াচ্ছে। বিস্ময়ে ফেটে পড়লেও কোনোভাবেই তিনি নবাবকে বুঝতে না দিয়ে বরঞ্চ দরজা খুলে খুব শান্তভাবে নবাবকে নিয়ে বাঘের কেজে রেখে আসলেন এবং এই বিষয়টি তিনি বেশ সিরিয়াসলি নিলেন এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের থেকে 1 সপ্তাহ ছুটি চেয়ে ব্রাহ্মণবাড়িয়াতে নিজের বাড়িতে চলে এলেন। এবং বাড়িতে এসেই প্রথম তিনি যে কাজটি করলেন, ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় ইমামের সঙ্গে তিনি যোগাযোগ করলেন। তাকে সবকিছু খুলে বললে ইমাম সাহেব তাকে জানালেন, তোমার সাথে ঘটা ঘটনাটি মোটেও স্বাভাবিক নয়। ওই নবাব আসলেই কোনো বাঘ কিনা, আর বাঘ হলেও ওর সাথে অবশ্যই কোনো জিনের যোগাযোগ আছে। অবশ্যই কোনো জিনের যোগ আছে। তুমি কি আমাকে একবার নিয়ে যেতে পারো সুলাইমান? আমি চিড়িয়াখানাতে গিয়ে সচক্ষে বাঘটিকে দেখতে চাই। সুলাইমান সাহেব অবশ্যই রাজি হয়ে গেলেন এবং 1 সপ্তাহ পর ফেরার সময়ে তিনি ইমাম সাহেবকে, বড় ইমামকে নিয়েই ফিরলেন এবং সে রাতেই ইমাম সাহেবকে নিয়ে তিনি নবাবের কেজের কাছে গেলেন। নবাব তখন ঘুমোচ্ছিল। 1 সপ্তাহ পর সুলাইমান সাহেবকে দেখে নবাব একটা মৃদু হুঙ্কার দিয়ে এগিয়ে এলেন এবং খাঁচার মধ্যে থাকা অবস্থাতেই সুলাইমান সাহেবের গায়ের সাথে এসে গা ঘেঁষতে শুরু করলো, যেন কতদিন পরে সুলাইমান সাহেবকে দেখছেন। বড় ইমাম সাহেব খুব ভালো করে বাঘটিকে পর্যবেক্ষণ করলেন এবং তারপর রুমে চলে এলেন। আর রুমে এসে সুলাইমান সাহেবকে যেটি জানালেন সেটি বোধহয় সুলাইমান সাহেব না জানলেই সব থেকে ভালো হতো। বড় ইমাম সাহেব জানালেন, এই নবাবের সাথে রয়েছে 7টি জিন, যে জিনগুলিকে তিনি স্বচক্ষে দেখতে পেয়েছেন এবং জিনগুলি নবাবের আশেপাশেই রয়েছে এবং এই চিড়িয়াখানাতে অজস্র জিন রয়েছে, যে জিনগুলো ইমাম সাহেব কখনো দেখলেন ময়ূরের আশেপাশে উড়ে বেড়াচ্ছে, কখনো দেখলেন কিছু গাধার পিঠে চড়ে বেড়াচ্ছে, কিছু জিনকে তিনি দেখলেন লম্বা লম্বা গাছের ডালে বসে বিশ্রাম নিতে, কিছু জিনকে তিনি আবার দেখলেন পশু পক্ষীদের দেয়া খাবারগুলো খেতে। এই কথা শুনে সুলাইমান সাহেব বেশ ভরকে গেলেন এবং তিনি বললেন, তাহলে কি এই 7টি জিন মিলেই? ইমাম সাহেব বললেন, তুমি একেবারে ঠিক ধরেছ। এই 7টি জিন মিলেই কোনোভাবে তোমার সাথে কোনো খেলা করার সুযোগে আছে, কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সুযোগ পাচ্ছে না, কারণ এই নবাব বাঘটি চূড়ান্তভাবে তোমার পোষ্য। সে তোমাকে তার মনিব হিসেবে মানে এবং সে তোমাকে সাংঘাতিক রকম ভালোবাসে। শুধুমাত্র পশু আর মানুষের মধ্যকার এই ভালোবাসা, এই পরম স্নেহ এবং মায়ার বাঁধনকে
কোনো রকমেই এই 7টি বদ জিন কাটিয়ে উঠতে পারছে না। ইমাম সাহেবকে সুলাইমান সাহেব সম্পূর্ণ স্বপ্নের ঘটনাগুলি শেয়ার করেন এবং শুরু থেকে জানান যে কর্ণাটকে ভারতে থাকা অবস্থায় তার সঙ্গে শুরু হয়েছিল এমনটা কয়েক মাস, প্রায় বছর খানেক আগেই। সব শুনে ইমাম সাহেব জানালেন এই জিনেরা হয়তোবা সুলাইমান সাহেবকে তাদের অধিপতি করতে চায়, তাদের সাথে নিয়ে যেতে চায়। এজন্যই হয়তোবা তিনি স্বপ্নে দেখেছেন যে অজস্র বাঘ তাকে কুর্নিশ করছে বা সম্মান জানাচ্ছে। অবশেষে পরিত্রাণের পথ খোঁজার জন্য ইমাম সাহেব বড় ইমাম সুলাইমান সাহেবকে পরামর্শ দিলেন, তোমার পক্ষে যদি এই বয়সে এসে অন্য কোনো চাকরি বা অন্য সংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়, তুমি এই কাজটি ছেড়ে দাও, আর না হয় না করো। বয়স তো কম হলো না, 60-65 তো হলো। বলে রাখা ভালো, সুলাইমান সাহেবের ছিলেন 2 জন সন্তান এবং তার 2 ছেলেই প্রতিষ্ঠিত। একজন সরকারি চাকুরি করেন, আরেকজন বিদেশে কর্মরত আছেন। তাদের পরিবারে অভাব বলতে কোনো কিছুই ছিল না। সবকিছু জানার পর সুলাইমান সাহেবের বড় ছেলে যখন বলেন, আব্বা আপনি বাঘ ভালুক নিয়ে এই সব কাজ ছেড়ে দেন, বাড়িতে আসেন, আমাদের সাথে থাকেন, কোনো কিছুর অভাব তো নেই আব্বা, চলে আসেন। এবং এর মাসখানেকের মধ্যেই সুলাইমান সাহেব তার কর্মে ইস্তফা দিয়ে চলে আসেন ব্রাহ্মণবাড়িয়াতে। ফিরে আসার ঠিক 1 সপ্তাহের মাথায়, 7 দিনের মাথায়, যখন গভীর রাতে তিনি পায়খানায় যাওয়ার জন্যে বাইরে বের হয়েছেন, তিনি শুনলেন মৃদু এক হুঙ্কার। তিনি দেখলেন নবাব ছুটে আসছে তার দিকে। না, হিংস্রভাবে নয়, যেন কতদিন পর তার মনিবকে দেখছে। এসে একেবারে সুলাইমান সাহেবকে জড়িয়ে ধরল নবাব, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। গা ঘেঁষতে শুরু করলো। সুলাইমান সাহেবও নবাবকে কাছে পেয়ে একেবারে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললেন। কতদিন পর তার প্রিয় পোষ্যকে তিনি তার কাছে নিলেন। কিন্তু এই নবাব কি সত্যি নবাব ছিল নাকি কোনো মায়া? এত রাতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে একটি রয়্যাল বেঙ্গল টাইগার একা একা কিভাবে আসতে পারে? এটা কি কখনো সম্ভব? কিন্তু এই সমস্ত বিষয় যুক্তি দিয়ে, চিন্তা দিয়ে বিশ্লেষণ করার মতো অবস্থায় সুলাইমান সাহেব ছিলেনই না। তিনি বাঘটিকে কাছে পেয়ে চিৎকার করে বাড়ির সবাইকে জানান দেন। বাড়ির সবাই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সবাই স্পষ্ট দেখে সুলাইমান সাহেবের সাথে রয়েছে নবাব। এবং ওই রাতে নবাবকে সুলাইমান সাহেব তার কাছেই রাখেন। এবং বলে রাখা ভালো, তিনি যেহেতু দীর্ঘদিন ধরে এই পশু সংশ্লিষ্ট কাজের সাথে ছিলেন, তাই সুলাইমান সাহেবের বাড়িতেও বেশ কিছু খাঁচা ছিল। সেই খাঁচাতেই নবাবকে রাখা হয়েছিল। এবং সুলাইমান সাহেব ওই দিন রাত পার হলেই ভোরবেলা চিড়িয়াখানাতে ফোন দেন এবং খবর নেন নবাব সেখানে আছে কিনা। তিনি একটু ট্রিক্স করে জিজ্ঞেস করেন নবাব ভালো আছে কিনা, যাতে কেউ সন্দেহ না করে। এবং তিনি জানতে পারেন যে নবাব নামের এই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘটি প্রায় 1 সপ্তাহ ধরেই উধাও। বাঘটিকে আর চিড়িয়াখানার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সুলাইমান সাহেব তখন নিশ্চিত হলেন যে কোনোভাবেই, দৈবিকভাবেই হোক আর অলৌকিকভাবেই হোক, এই বাঘটি নবাব তার কাছে চলে এসেছে। এবং সুলাইমান সাহেবের প্রতি এই রয়্যাল বেঙ্গল টাইগারের এই তীব্র ভালোবাসা এবং মমত্ব বোধই হয়তোবা তাকে তার কাছে নিয়ে এসেছে। তিনি ঠিক কি করবেন বুঝতে পারলেন না। উদ্গ্রীব গ্রামের মানুষজনের লোকচক্ষু থেকে কোনো মতে আড়াল করে রেখেছিলেন সুলাইমান সাহেব বাঘটিকে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন বন বিভাগের সাথে যোগাযোগ করবেন এবং বাঘটিকে আবারও চিড়িয়াখানায় হস্তান্তর করবেন।
কিন্তু সে রাতে তিনি স্বপ্নে দেখলেন নবাব কথা বলছে, একেবারে মানুষের মতো করে বলছে, সুলাইমান, আমাকে তুই ফেরত পাঠাস না, তোকে ছাড়া আমি ভালো থাকবো না। আমার অনেক বয়স সুলাইমান, আমি চাই বাকি জীবনটুকু তোর সাথেই কাটাতে। তুই বিশ্বাস কর, তুই আমায় গোপনে রেখে দে, আমায় বেশি খাওয়াতেও হবে না, আমার খাবারের জোগান আমি নিজেই করে নেব। তুই তুই শুধু আমাকে দূরে সরাস না, তোর সাথে থাকতে দে। তুই বিশ্বাস কর, তোর কোনো অনিষ্ট হবে না। এই স্বপ্নটুকু দেখে সুলাইমান সাহেব যখন একেবারে চিৎকার দিয়ে ঘুম ভাঙলেন এবং সাথে সাথেই ফজরের আজান হলো, তিনি বড় ইমামের সাথে স্বপ্নের কথা শেয়ার করলেন। বড় ইমাম বললেন, তুমি প্রয়োজনে 7টা দিন দেখতে পারো, যদি সব ঠিকঠাক থাকে না হয় রেখে দাও। এবং সুলাইমান সাহেবও নবাবকে আর কাজ ছাড়া করতে চাইছিলেন না। এক মায়ার বাঁধনে, এক অদৃশ্য মায়ার সুতোয় তিনিও যেন বাধা পড়ে গিয়েছিলেন। তিনি নবাবকে লুকিয়ে তার বাড়ির একটি ঘরে জায়গা দিলেন এবং সেখানেই নবাবকে রাখা হলো। রাতে মাঝে মধ্যে নবাবকে বের করে তিনি উঠোনে এবং আশেপাশে পায়চারি করতেন, নবাবের গলার শিকল ধরে। নবাব ছিল একেবারে বেড়ালের চাইতেও শান্ত। কখনো হুঙ্কার গর্জন তো দূরে থাক, একটা আস্ত এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার যে এই বাড়িতে রয়েছে তা বাড়িতে কাজ করতে আসা কাজের লোকজনও কোনোদিন টের পায়নি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এটি যে নবাবের খাবারের জোগানের জন্য হঠাৎ করেই আরেকদিন ঘটে গেল আরেক অলৌকিক ঘটনা। সুলাইমান সাহেব স্বপ্নে দেখলেন তিনি তার বাড়ির পেছনে গর্ত খুঁড়ছেন এবং গর্ত খুঁড়ে তিনি খুব অবাক করা একটি কলসি পেলেন এবং কলসিতে কি যেন ছিল। এতটুকু স্বপ্ন দেখার পর তিনি সত্যি সত্যি উদ্যত হন তার ঘরের পিছনে গর্ত করার, ঠিক সেই জায়গাটিতে যে জায়গাটিতে একটি ছোট্ট বড়ই গাছ ছিল। এবং ওই বড়ই গাছের গোড়ায় তিনি যখন কয়েক কোদাল মাটি সরালেন, তিনি সত্যি সত্যি একটি পিতলের কলসি পেলেন এবং এই কলসির মধ্যে ছিল অজস্র টাকা এবং স্বর্ণের গহনা। একেবারেই অলৌকিক ঘটনা। আমি জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এই টাকা এবং এই স্বর্ণালঙ্কারের মূল্য এতই ছিল যে নবাবের মতো একটি বাঘ নয়, বোধহয় গোটা একটি চিড়িয়াখানাকেই পরিচালনা করা যাবে। বুঝতেই পারছেন, নবাবকে পালতে সুলাইমান সাহেবের আর কোনো ব্যবস্থার প্রয়োজন পড়েনি। এরপর এভাবেই সুলাইমান সাহেব গোপনে নবাবকে তার কাছে পালতে শুরু করেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যতটুকু ঘটনা শুনলেন, এটি 2010 থেকে 2014 সাল পর্যন্ত, অর্থাৎ 4 বছরের। 2014 সালের পর তার সাথে কি কি ঘটেছিল এবং নবাব এখনো আছে কিনা, ঠিক আছে আপনাদেরকে বলেই দিই, নবাব নামের এই বাঘটি সুলাইমান সাহেবের সাথে এখনো রয়েছে। খুবই সুন্দর একটি ব্যাপার। তবে এর মধ্যে 14 থেকে 24, 10টি বছরে সুলাইমান সাহেবের সাথে আরো অনেক কিছুই ঘটে গেছে। আমি শুরুতে বলেছিলাম যখনকার ঘটনা, তখন সুলাইমান সাহেবের বয়স ছিল 60 থেকে 65 এরকম। এখন তার বয়স প্রায় 80-র কাছে। প্রায় 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধের থেকে এত সুন্দর একটি ঘটনা আমরা সংরক্ষণ করতে পেরেছি। তার কাছে আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং প্রয়োজনের স্বার্থেই নামটি প্রকাশ করতে পারছি না। আপনারা যদি আগ্রহী হন, যদি আগ্রহ দেখান, অবশ্যই মন্তব্য করবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন। আপনাদের আগ্রহ দেখালে আমরা ঠিক 2014 থেকে 24 পর্যন্ত সুলাইমান সাহেবের সাথে ঠিক কি কি ঘটেছিল সেগুলো আপনাদেরকে জানাবো। বাঘ নাকি জিন এর পরবর্তী পার্ট হয়তো আমরা আনবো, যদি আপনারা আগ্রহ দেখান। আর বিশ্বাস করা না করা পুরোটাই আপনাদের উপর। আপনারা চাইলে এটিকে একটি ফিকশন হিসেবে গ্রহণ করতে পারেন,
এটিকে একটি ঘটনা হিসেবেও গ্রহণ করতে পারেন। এটিকে সত্য, গল্প, ঘটনা যেভাবেই গ্রহণ করুন না কেন, এটি সম্পূর্ণই আপনার দায়িত্ব। আমাদের এপিসোড শুরুর ডিসক্লাইমারে আমরা পরিষ্কার সেটি বলে দিয়েছি, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। বিশ্বাস করলে করবেন, না করলে বিনোদনের পার্সপেক্টিভে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো পডকাস্টে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে থাকুন। শুনছেন সব সময় ভূত স্টেল অব দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।